নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। চণ্ডীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের। অপমানজনক ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা আদালতে 2 বিচারকের এজলাস বয়কটের সিদ্ধান্ত। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা, অভিযোগ দায়ের পুলিশে। তমলুক ও পূর্ব পাঁশকুড়া 2 বিধায়কের সংবর্ধনা, কাকটিয়ায় সংবর্ধনা জানালো কাকটিয়া লোকাল কমিটি। মাস পর অবশেষে উঠল সরকারি নিষেধাজ্ঞা, পূর্বে ইলিশ ধরতে তৈরি মৎস্যজীবীরা। হলদিয়ায় ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত 3, ঘাতক ডাম্পারে আগুন, উত্তেজিত জনতার। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন, জেলা জুড়ে হলদিয়া ও ময়নায় বিভিন্ন কর্মসূচি। স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছে মেয়ের বার্থ সার্টিফিকেট জোগাড়ে দিশেহারা মা। আসছে বিস্তারিত খবরে। নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন নির্যাতিতার পরিবার। চণ্ডীপুর থানার নন্দপুর গ্রামের ঘটনা। গত 22শে মে বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এক প্রতিবেশী যুবক। ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ এবং কোনো রকমের সহযোগিতা করা হয়নি নির্যাতিতাকে, অভিযোগ পরিবারের। অন্যদিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অভিযোগ তাদের। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার। চণ্ডীপুর থানার অন্তর্গত নন্দপুর বরাঘুনি গ্রাম পঞ্চায়েতের অধীন নন্দপুর গ্রামের ঘটনা। জানা গেছে, নন্দপুর গ্রামে ঠাকুমার সঙ্গে থাকত বছর 12 ওই নাবালিকা। স্থানীয় স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী ছিল সে। ওই ছাত্রীর বাবা ও মা কর্মসূত্রে থাকেন ডায়মন্ড হারবারে। সেই সুযোগে ওই নাবালিকার প্রতিবেশী যুবক দেবাশিস রায় কখনো কখনো ফোনে, আবার কখনো রাস্তায় উত্ত্যক্ত করত। 22শে মে ওই কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে ওই যুবক, এমনটাই অভিযোগ তোলা হয় মেয়েটির পরিবারের তরফ থেকে। ঘটনার অভিযোগ চণ্ডীপুর থানায় জানাতে গেলে থানা অভিযোগ নিতে অস্বীকার করে, দাবি নির্যাতিতার পরিবারের। আমার মেয়ে স্কুল ছুটি পড়তে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে প্রতিবেশী যুবক দেবাশিস রায়, ওরফে ডাকনাম কচিয়া ভাজা, আমার মেয়ের বেডরুমে ঢুকে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে আমি পুলিশের দ্বারস্থ হই এবং পুলিশকে প্রশাসনকে জানালে ওনারা প্রথমে আমার এফআইআর নিতে অস্বীকার করে, পরে তা আমি ডাকযোগে পাঠানোর পরে ওরা 2-3 দিন হয়ে যায়, কোনো স্টেপ নেয় না নিতে আমি 2-4 দিন পরে আমি আবার পূর্ব মেদিনীপুর জেলার এসপি অলোক রাজুরিয়ার কাছে যাই। উনি আমাকে আশ্বস্ত করেন যে ঠিক আছে যাও, আমি দেখছি বলে আমি বাড়িতে আসতে, সেই দিন রাত্রে পুলিশ আমার বাড়িতে আসে। পুলিশে আমার বাড়িতে এসে আমার মেয়ের জামা প্যান্ট সিজ করে নিয়ে যায় এবং আমাকে বলে যায়, ইনকোয়ারি করার পরে বলে যায় যে তোমাকে আগামী দিন মেডিকেলের জন্য মেয়েকে নিয়ে যেতে হবে। যথারীতি আমি মেয়েকে নিয়ে গেলে ওখানে থানা থেকে কোনো গাড়ি দিয়ে সহযোগিতা করছে না, আমাকে বলে তুমি একটা গাড়ি ব্যবস্থা করো। তো আমি গাড়ি ব্যবস্থা করে নিয়ে গেলাম, মেডিকেল করে আনলো। আনার পরে আমাকে বলতেছে যে তুমি কালকে আবার একদিন পরে তোমার 164 হবে, তুমি আসবে। তো আমি যথারীতি আবার মেয়েকে নিয়ে আমি যখন যাই, তো ওনারা আমার সঙ্গে গেলেন, গিয়ে ওখানে তমলুকে গিয়ে বলতেছে যে তোমার কোনো কাগজপত্র এখানে জমা পড়েনি, ফেয়ার কপি হারিয়ে ফেলেছি, তোমাকে নতুন করে দিতে বলেছে বড়বাবু। তো আমি তারপরে আবার বড়বাবুর কথা মতো আমি আবার ফেয়ার কপি দিই। দেওয়ার পরে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এবং আসামি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। 28শে মে ডাকযোগের মাধ্যমে অভিযোগ পাঠানো হলেও কোনরূপ প্রতিকার পায়নি ওই পরিবার। গত 2 মাস ধরে ছেলেটি আমাকে বিরক্ত করত। আমি হোস্টেলে থাকি, ছেলেটি বাড়ি আসতে ছেলেটি আমাকে জল মাগে এবং বেডরুমে ঢুকে গিয়ে আমাকে জড়িয়ে ধরে ধর্ষণ করে। আমি পুলিশের কাছে যাই, পুলিশ আমাকে কোনো সাহায্য করেনি, উল্টে আমাদের হ্যারাসমেন্ট করছে এবং আমাকে আগে বাড়ির দিকে ঘোরাঘুরি করছে এবং আমাকে হুমকি দিচ্ছে, তাহলে তোর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো, তোকে মেরে ফেলবো। এখন আমি চাইছি ছেলেটার শাস্তি হোক।
চণ্ডীপুর থানার সহযোগিতা না পেয়ে কিছুদিন পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়ার সঙ্গে দেখা করেন নির্যাতিতার বাবা। পুলিশ সুপারের নির্দেশ মতো ওই দিন রাতে কিশোরীর বাড়িতে যায় পুলিশ। পরের দিন মেডিকেল চেকআপের জন্য ডাকা হয় নির্যাতিতাকে। এখানেও পুলিশে অসহযোগিতার অভিযোগ তোলা হয়। এমনকি তমলুক আদালতে গেলে নির্যাতিতার পরিবারকে পুলিশের তরফ থেকে জানানো হয় এফআইআর কপি জমা পড়েনি আদালতে। পুনরায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো আইনি সাহায্য পাননি বলে অভিযোগ নির্যাতিতার বাবার। অন্যদিকে এলাকায় চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত। ওই কিশোরীকে অ্যাসিড ছুঁড়ে মেরে ফেলারও হুমকি দিচ্ছে সে, অভিযোগ পরিবারের। যার বিরুদ্ধে অভিযোগ সেই দেবাশিস রায়ের পরিবারের কাছ থেকে অভিযুক্তের খোঁজ করায় অভিযুক্তর বাবার সাফাই, ছেলে কোথায়? আমার ছেলে কোথায় আমি কিছু বলতে পারবো না। আমার ছেলে কোথায় আমি কিছু বলতে পারবো না। সে এজের ছেলে, সে কোথায় গেছে কি না করেছে আমি জানবো না। আবার এই সেই একই কথা, ধর্ষণ অভিযোগ আছে, থানাতে আছে, তো থানা দেখবে। আপনি থানার সঙ্গে যোগাযোগ করবেন, ওনার সঙ্গে যোগাযোগ করে আপনার লাভটা কি আছে আমি কিছু বলতে পারবো না। কেন আপনাকে আমি কথা বলতে যাবো? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলা আদালতের দুই বিচারকের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিল ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন। অপমানজনক ব্যবহার ও অসহযোগিতার অভিযোগে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেন অ্যাসোসিয়েশনের সম্পাদক। বুধবার থেকে এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। অপমানজনক ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের দুই বিচারকের এজলাস বুধবার থেকে অনির্দিষ্টকাল বয়কটের সিদ্ধান্ত নিলেন ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ওই দুই বার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে জানান ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শরীফ নওয়াজ। তার অভিযোগ, পূর্ব অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ফার্স্ট কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট আইনজীবীদের সঙ্গে অপমানজনক ব্যবহার করে থাকেন। এছাড়াও মামলার কাজে আইনজীবীদের সঙ্গে তারা অসহযোগিতা করেন। তার আরও অভিযোগ, ওই দুই বিচারকের এমন ব্যবহারের ফলে আইনজীবীরা প্রায় নিজেদের পেশাগত মামলার কাজে অসুবিধার মধ্যে পড়ছেন। তাই ওই বিচারকদের এজলাস বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের এ বিষয়ে অসুবিধার ব্যাপারে তিনি বলেন, আইনজীবীরা সাধারণ মানুষের হয়েই কাজ করেন, কিন্তু দুই বিচারক তাদের মামলার কাজে আইনজীবীদের সঙ্গে সহযোগিতা করছেন না। তাই ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে। অ্যাডিশনাল ফার্স্ট কোর্ট তমলুক, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ তমলুক আর ফার্স্ট জেম তমলুক আর কি, এরা প্রথম থেকেই একটা উকিলদের প্রতি একটা অমানবিক চিন্তাভাবনা নিয়ে সেইভাবে ব্যবহার করছে। আমরা অনেক ধৈর্য ধরেই ছিলাম। তো গত পরশু দিন অনেক সিনিয়র উকিল আর অনেকেই ছিল, অ্যাডিশনাল ফার্স্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অত্যন্ত খারাপ ব্যবহার করছে, অসহিষ্ণু ব্যবহার করেছে, যেটা জুডিশিয়াল অফিসার হিসাবে এটা করা ঠিক নয়। কারণ জুডিশিয়াল অফিসার তার অ্যাক্ট সে পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, সেটা আমাদের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের সঙ্গে বেঞ্চ এবং বারের যে সম্পর্কটা আছে অত্যন্ত সেই সম্পর্কটা তৈরি করা দরকার, এবং সেইভাবে আমাদের সঙ্গে ব্যবহার উনি করেননি, দীর্ঘদিন করেননি। সেই জন্য মেম্বার্সদের মধ্যে একটা চাপা উত্তেজনা আছে এবং বিভিন্নভাবে মানসিক দিক দিয়ে অসম্মান করছে, অসহযোগিতা করছে। আর সে বাধ্য হয়ে আমরা মেম্বার বসে ওই জন্য সিদ্ধান্ত নিলাম। আমরা ডিস্ট্রিক্ট জাজকেও এই বিষয়টা নিয়ে জানিয়েছিলাম। ডিস্ট্রিক্ট জাজ ওনার কাছে মিট করতে বলছিলেন। আমি প্রেসিডেন্ট গিয়েছিল, কিন্তু উনি প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতা করেননি, মিনিমামটুকু সহযোগিতা দেখাননি। সেই জন্য আমরা বাধ্য হয়েছি বোধবার ডিস্ট্রিক্ট অ্যান্ড সিভিল বার এবং ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাডিশনাল ফার্স্ট কোর্ট এবং ফার্স্ট জেম তমলুক এদেরকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করা হবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS।
কলেজ ছাত্রীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় অ্যাসিড হামলা চালায় এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তরিত করা হয় কলকাতাতে। অভিযোগ দায়ের করা হয়েছে দাসপুর থানায়। কলেজ ছাত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল দাসপুরে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দাসপুর থানার নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আড়খানা এলাকায়। আহত ছাত্রীর নাম সুতপা দাস। ওই ছাত্রী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের পাঠরতা। দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলায় এদিন ঘাটাল কলেজে পরীক্ষা দিতে যায় সে। সাইকেলে করে বাড়ি ফেরার সময় এক যুবক বাইক নিয়ে তার রাস্তা আটকায় এবং ওই ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। ছাত্রীটিকে গুরুতর দগ্ধ অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাসিড হামলার ঘটনায় স্থানীয় এক যুবককে সন্দেহ করেছে আক্রান্তের বাবা। দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে। ঘাটাল কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল। কোর্দায় নেমে সাইকেল নিয়ে বাড়ি যেতেছিল। যেতে যেতে বাড়ির সামনেই এক মোটর সাইকেল আরোহী আসার সময় মোটরসাইকেলটা নিয়ে যাচ্ছে মোটর সাইকেলটা দিয়ে সামনে ব্যাক করে ঘুরিয়ে এনে মগে করে অ্যাসিড নিয়ে থ্রো করেছে। মুখে মাথায় হেলমেট ছিল, মুখ চাপা ছিল, সমস্ত কিছু চাপা ছিল, তাকে চেনা যায়। আপনার মেয়ে কিছু বলেছে কে ফিরতে পারে? না সেটা সে ধরতে পারে না, সে বুঝতেই পারে না কে ফিরতে পারে। কেন হয়েছে এটাও কি বুঝতে পারছেন না? মানে আপনার বাড়ি থেকে কতটা দূরে হয়েছে ঘটনাটা? বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। দুই বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হলো তমলুকের কাকটিয়ায়। এদিন তমলুক বিধানসভার বিধায়ক অশোক দিন্দা ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক শেখ ইব্রাহিম আলীকে সংবর্ধনা দেওয়া হলো কাকটিয়া লোকাল কমিটির তরফ থেকে। সেই সঙ্গে সন্ত্রাসের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শ্রী অশোক দিন্দাকে বরণ করছেন, জাতীয় কংগ্রেসের দিন্দাকে বরণ করছেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গণ আন্দোলনের নেতৃত্ব তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন মন্ত্রিসভার সভাপতি। আমরা বয়কট করেছিলাম এই কোটি কোটি টাকা খরচ করে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। 2 মাস ছিল সরকারি নিষেধাজ্ঞা। রূপলী শস্য ইলিশকে বাঁচাতে মূলত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অবশেষে মিলল ছাড়পত্র। নিষেধাজ্ঞা ওঠায় এখন ইলিশ ধরতে তৎপর মৎস্যজীবীরা। তাজপুর, শঙ্করপুর, পেটুয়াঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে মাছ ধরার প্রস্তুতি। 2 মাস বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হলো সমুদ্রে ইলিশ মাছ ধরার কাজ। সমুদ্রের রূপলী শস্য ইলিশ বাঁচাতে সরকারিভাবে গত 15ই এপ্রিল থেকে 2 মাসের জন্য সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। আর সেই নিষেধাজ্ঞা উঠে গেল বুধবার থেকে। ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত। তাজপুর, শঙ্করপুর, পেটুয়াঘাট সহ বিভিন্ন ঘাটে ট্রলার ও মৎস্যজীবীরা তৈরি হচ্ছেন মাছ ধরার জন্য। কয়েক মাসের জন্য মাঝ সমুদ্রেই দিন কাটবে মৎস্যজীবীদের। এখন শুধু জয়মা বলে পাড়ি দেওয়ার অপেক্ষায়। এপ্রিল থেকে জুন এই 2 মাস সমুদ্রে ইলিশ প্রজননে ব্যস্ত থাকে। সেই সময় যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না পারেন তার জন্যই সরকারিভাবে 2 মাস সমুদ্রে মাছ ধরার কাজ বন্ধ রাখা হয়েছিল। এই 2 মাস মাছ ধরার কাজ বন্ধ থাকার কারণেই গত কয়েক বছরের তুলনায় মৎস্যজীবীরা এবছর বড় ইলিশ তাদের জালে পাচ্ছেন। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ফসফেট
বোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ৩। সোমবার তালপুকুর এলাকার ঘটনা। ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে ব্রজলাল চকের দিকে যাওয়ার সময় বাইকটিতে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার। দুর্ঘটনার খবর পেয়ে ডাম্পার ও বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ভবানীপুর থানার পুলিশ, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো ৩ মোটর বাইক আরোহীর। সোমবার ঘটনাটি ঘটেছে হলদিয়ার তালপুকুর এলাকায়। মৃতরা হলেন সুখদেব পাল, বয়স ২৩, রাজু শাহ, বয়স ২৩ এবং মহেন্দ্র দাস, বয়স ৩৯। জানা গেছে, এদিন বিকেল ৩টে নাগাদ ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে ব্রজলাল চকের দিকে মোটর বাইকে যাচ্ছিলেন ওই ৩ জন। সে সময় হলদিয়ামুখী ফসফেট বোঝাই একটি লরি বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখদেব ও রাজুর। গুরুতর আহত অবস্থায় মহেন্দ্রকে বিসি রয় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত জনতা ঘাতক ডাম্পার ও বাইকটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশে খবর গেলে দ্রুত ঘটনাস্থলে কমব্যাট ফোর্স নিয়ে পৌঁছয় ভবানীপুর থানার ওসি। খবর দেওয়া হয় দমকলে। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হলো জেলা জুড়ে। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। অন্যদিকে ময়নাতেও পদযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্যোগে ছিল ময়না সমাজ কল্যাণ সংঘ। ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদাতা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল হলদিয়া মহকুমা শাসকের অফিসে। হলদিয়া মহকুমা শাসক পূর্ণেন্দু নস্করের উদ্যোগে শিবিরটির আয়োজন করা হয়। রক্তদান শিবিরে খোদ মহকুমা শাসক সহ প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। 14ই জুন হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে। এই উপলক্ষে আমাদের মাননীয় জেলা শাসক যিনি নতুন জয়েন করেছেন, তিনি একটা সারা জেলা জুড়ে উদ্যোগ নিয়েছেন যে এখন ব্লাডের বিভিন্ন জায়গায় ক্রাইসিস চলছে, তো প্রশাসনের তরফ থেকে যাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। তো তার সেই অনুপ্রেরণায় আমরা আজকের সাব ডিভিশন লেভেলে আমরা আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পের এই আয়োজন করেছি, এবং যাতে করে সাধারণ মানুষ থেকে সবাই একটা উৎসাহিত হয় যে ব্লাড ডোনেশনের মতো এইরকম এক সামাজিক যে কাজ রয়েছে তাতে যাতে উৎসাহিত হয়। এটা প্রশাসনের তরফ থেকে একটা উদ্যোগ, এবং মূলত আমাদের জেলা শাসক যিনি জয়েন করেছেন তার প্রেরণায় আমরা সাব ডিভিশনে এটা আয়োজন করেছি। অন্যদিকে রক্তদাতা দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় ময়না বাজার এলাকায়। উদ্যোগে ছিল ময়না সমাজ কল্যাণ সংঘ। অনুষ্ঠানের সূচনা করেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু। এছাড়া পদযাত্রায় পা মেলান ময়না থানার ওসি ইমরান মোল্লা। এদিন ময়না বাজার থেকে র্যালি করে বিডিও অফিস পর্যন্ত এবং পুনরায় বিডিও অফিস থেকে ময়না বাজারে ফিরে আসে পদযাত্রা। আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানের। রক্ত নিয়েই আমাদের ময়না সমাজ কল্যাণ সংঘ 1995 সাল থেকে নানা রকম অনুষ্ঠান করে এসেছে। তার মধ্যে আজকে কার্ল ল্যান্ডস্টিনার, যিনি রক্তের গ্রুপ আবিষ্কর্তা ছিলেন, তার জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মানুষ এই রক্তদান দাতা দিবস উদযাপন করে আসছেন 2004 সাল থেকে। এটা 13তম বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ময়না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ বসু মহাশয়, এবং পুরো র্যালি, যেটা 400 জনের বেশি হবে র্যালি, বিশ্ব রক্তদাতা দিবসের জার্সি পরে যারা
র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। সেই র্যালির নেতৃত্ব দিয়েছিলেন ময়না থানার ওসি ইমরান মোল্লা মহাশয়, এবং তার সাথে অগণিত সমাজসেবী অংশগ্রহণ করেছিলেন, যারা আমাদের এই রক্তদাতা আন্দোলনকে আরও বিস্তারিত করতে পারি তার জন্য। তো আমরা আগামী দিনে এই লক্ষ্য রেখেছি যে ভবিষ্যতে হয়তো আমরা আরও বিভিন্ন অসংগঠিত যে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলা, এবং তাদেরকে নিয়ে আগামী দিনে ময়নাতে একটা রক্ত কর্মশালার আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আগামী 19শে জুন আমাদের সংগঠনের লেভেলে ময়না পূর্ণাঙ্গ বিদ্যাপীঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। মেয়ের ইচ্ছে স্কুলে পড়াশোনা করার, মায়ের স্বপ্ন মেয়েকে স্কুলে ভর্তি করার। স্বপ্ন কারণ বার্থ সার্টিফিকেট না থাকায় সেই আশা পূরণ হয়নি প্রমীলা দেবীর। হাসপাতাল থেকে পঞ্চায়েত অফিস সব জায়গাতেই মাথা খুঁড়েছেন মেয়ের বার্থ সার্টিফিকেটের জন্য। পরিবর্তে এসেছে কুপ্রস্তাব। তবে এত অন্ধকারের মধ্যেও আলোর দিশা পেলেন প্রমীলা দেবী। কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো প্রমীলার ছোট্ট মেয়ে মুস্কানের। মেয়েটির নাম মুস্কান, বয়স বছর 5, আর এই হলো মুস্কানের মা প্রমীলা। আর 10টা বাচ্চার মতো মুস্কানও প্রতিদিন স্কুলে যেতে চায়। পাশাপাশি অন্যান্যদের রোজ স্কুলে যেতে দেখলেই মন খারাপ হয় তার। তাই রোজই মায়ের কাছে মুস্কানের বায়না, স্কুলে ভর্তি হব। ছোট্ট মেয়ের ইচ্ছেতে না করতে পারেনি মা। দুমুঠো আহারের জোগাড়ের জন্য 175 টাকা রোজে রাজমিস্ত্রির জোগাড়িয়ার কাজে বেরিয়ে পড়েন প্রমীলা দেবী। সারাক্ষণ কাজের মধ্যেই মনে ভাসতে থাকে আবদার মাখানো মেয়ের ছোট্ট মুখটি। সেই সঙ্গে স্বপ্ন দেখতে থাকেন মেয়ের পড়াশোনা শিখবে, বড় হবে, সঙ্গে মিলবে সরকারি খাবারও। এতে মন্দ কি? এমন খুশির ভাবনা নিয়েই মা প্রমীলা একদিন বেরিয়ে পড়েন মুস্কানকে স্কুলে ভর্তি করার জন্য। কিন্তু স্কুলে গিয়ে বুঝলেন সে গুড়ে বালি। তোমার নাম কি? মুস্কান। তুমি স্কুলে গেছো, পড়াশোনা করো? আমাকে স্কুলে কেউ নেয় না। ভর্তি করাতে হলে জন্ম সার্টিফিকেট একান্তই প্রয়োজন, যা ছিল না মুস্কানের। ফলস্বরূপ ভর্তি করা গেল না মুস্কানকে। বছর 6 আগে বিহার থেকে রাজমিস্ত্রির কাজ করতে আসা কৈলাসের সঙ্গে আলাপ হয় প্রমীলার। দুজনে বিয়েও করেন। কর্মসূত্রে দীঘায় এসে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তারা। মুস্কানের জন্মের পর একদিন পারিবারিক অশান্তির জেরে প্রমীলাকে ছেড়ে চলে যান কৈলাস। ঘর বাঁধেন অন্য মেয়ের সাথে। তারপর থেকে একলা চলা শুরু মা ও মেয়ের। মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য জন্ম সার্টিফিকেট নিতে প্রমীলা ছুটে যান খাদাল গোবরা পঞ্চায়েত অফিস থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায়। কোন স্কুলে গেছিলেন? গোবিন্দবাজার শিশু স্কুলে। দিদিমণি কি বললেন? বললো সার্টিফিকেট আছে। আমি বলেছি না। বললো সার্টিফিকেট না হলে স্কুলে বাচ্চাকে নেওয়া হবে না, সার্টিফিকেট দিলে বাচ্চাকে ভর্তি করা হয়। জন্ম সার্টিফিকেট দাও। আপনি কোন হসপিটালে গিয়েছিলেন জন্ম সার্টিফিকেটের জন্য? নতুন হসপিটালে, স্টেট জেনারেল হসপিটাল। প্রত্যেক জায়গাতেই বার্থ সার্টিফিকেট পাওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। পরিবর্তে কিছু শর্ত পূরণ করতে হবে তাকে। আর শর্তের আড়ালেই উঠে আসে কুপ্রস্তাব। তবে সে পথকে উপেক্ষা করেই সংবাদ মাধ্যমের সামনে সাহায্যের আবেদন জানিয়েছিলেন প্রমীলা। বিহারে থাকি, এখানে ভাড়া ঘরে থাকি। বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য গিয়েছিলাম। আমার স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি হয়েছিল। সে তার চলে গেছে, অন্য সংসার করেছে, কিন্তু এখানে থাকে না। আমি রাজমিস্ত্রি লেবার কাজ করি। সার্টিফিকেটের জন্য অনেক জায়গায় গেছি, এরকম হসপিটালে অনেক জায়গায় গেছি। সবাই আমার শরীরের দিক থেকে ইয়ে করেছে যে এরকম আমার সঙ্গে থাকো, তারপর আমি সার্টিফিকেট তৈরি করে দেবো। সেখান থেকে আমি চলে এসেছি, যাইনি। আরও সবারই কাছে ইয়ে করেছিলাম। স্কুলে যাওয়ার পর দিদিমণি বললো সার্টিফিকেট না হলে বাচ্চাকে স্কুলে নেওয়া হবে না। তার জন্য কিছু আপনার কাছে আমি সাহায্যের জন্য সেই আবেদনে সাড়াও মিলেছে। মুস্কানের স্কুলে ভর্তি হতে না পারার খবর গিয়ে পৌঁছায় কাঁথির সাংসদ শিশির অধিকারীর কাছে। সাংসদের নির্দেশে ওই শিশুর বাড়িতে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ দাস। মুস্কানকে স্কুলে ভর্তি করা এবং তার জন্ম প্রমাণপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।